তাহলে শুরু করছি। আমার প্রথম প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা বা প্রস্তাব কি, বা মাউন্টব্যাটেন রোয়েদাদ কি? মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। তিনি ভারতের স্বাধীনতা রূপায়ণের জন্য তিনি একটি পরিকল্পনা পেশ করেন 1947 সালের 3রা জুন, যা মাউন্টব্যাটেন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন রোয়েদাদ নামে পরিচিত। তার প্রস্তাবে বলা হয়েছিল সমগ্র ভারতকে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক ডোমিনিয়নে ভাগ করা হবে, আর মুসলিম প্রধান পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তান, পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হবে। একেই বলা হয় মাউন্টব্যাটেন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন রোয়েদাদ। পরের প্রশ্ন, ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কেন গঠন করা হয়েছিল, বা ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করার উদ্দেশ্য কী ছিল? ভারতে যোগ দেওয়া বিভিন্ন দেশীয় রাজ্যের সীমানা কিসের ভিত্তিতে ঠিক করা হবে? জাতির ভিত্তিতে নাকি ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি গঠন করা হবে? এসব নিয়ে নতুন করে বিতর্ক দেখা দেয়, ফলে কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়। এই পরিস্থিতিতে ভারতীয় গণপরিষদ 1948 খ্রিস্টাব্দে বিচারক এস.কে. দর এর নেতৃত্বে একটি ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করে। অর্থাৎ প্রদেশগুলির সীমা ও আয়তন এবং ভাষাভিত্তিক প্রদেশ গঠনের মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। এই সমস্ত উদ্দেশ্য নিয়ে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করা হয়। এর সঙ্গে সম্পর্কিত আরেকটি প্রশ্ন, যে 1948 খ্রিস্টাব্দে গঠিত ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের সুপারিশ কী ছিল? এস.কে. দরের নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয়, আমি আগেই বললাম। এই কমিশনের যে সুপারিশ ছিল সেগুলি হলো, ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হলে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে। এই কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনে আপত্তি জানায়। কমিশন বলে, ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হলে দেশের ঐক্য ও প্রশাসনিক কাজকর্ম বিঘ্নিত হতে পারে। অর্থাৎ ভাষাভিত্তিক রাজ্য গঠন প্রশাসনিক দিক থেকেও অসুবিধাজনক হতে পারে। তোমরা প্রশ্ন করলে না কোনো, এর আগের দিনও করনি। কোনো প্রশ্ন না করলে, পারস্পরিক আদান প্রদান না হলে এই অনলাইনে ক্লাসের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। মনে হয় তোমরা কেউ শুনছো না। তবুও আমি আমার যেটুকু দায়িত্ব, আমি সেই অংশ সেখানে অবশ্যই সেই দায়িত্ব বা পড়ানোটা আমি পালন করব, কিন্তু তোমাদেরও কিছু দায়িত্ব থাকে। যা হোক, পরের 1 নম্বরের প্রশ্ন, কাকে লৌহমানব বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। দেশীয় রাজ্য দপ্তরের সচিব কে ছিলেন? বি.পি. মেনন। দেশীয় রাজ্য দপ্তরের সচিব কে ছিলেন? বি.পি. মেনন। রাজা, কাশ্মীরের রাজা কে ছিলেন? তিনি কবে ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করেন? কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। তিনি 1947 সালের 26শে অক্টোবর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। এলওসির পুরো নাম কি? লাইন অফ কন্ট্রোল, যুদ্ধবিরতি সীমারেখা বা নিয়ন্ত্রণ রেখা।
হায়দ্রাবাদের শাসক কে ছিলেন? ওসমান আলী খান। হায়দ্রাবাদ কবে ভারতভুক্ত হয়? 1950 সালের 26শে জানুয়ারি হায়দ্রাবাদ ভারতভুক্ত হয়। রাজাকার বাহিনী কোথায় গড়ে ওঠে? হায়দ্রাবাদে। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1950 সালে স্বাক্ষরিত হয়। কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁর মধ্যে। দ্য মার্জিনাল মেন কার লেখা? প্রফুল্ল চক্রবর্তীর লেখা। উদ্বাস্তু গ্রন্থটি কার লেখা? শ্রী হিরণময় বন্দ্যোপাধ্যায়ের লেখা। স্বাধীনতার স্বাদ গ্রন্থটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। ছেড়ে আসা গ্রাম কার লেখা? দক্ষিণারঞ্জন বসুর লেখা। সেদিনের কথা গ্রন্থটি কার লেখা? মণিকুন্তলা সেন এর লেখা। তমস গ্রন্থটি কার লেখা? বিশ্ব সাহানি। ট্রেন টু পাকিস্তান কার লেখা? খুশবন্ত সিং। কার নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয়? এস.কে দরের নেতৃত্বে। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কবে গঠিত হয়? 1953 সালে। কার নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? বিচারপতি ফজল আলীর নেতৃত্বে। অপর দুজন সদস্য ছিলেন এম.কে পানিক্কর ও হৃদয়নাথ কুঞ্জরু। সিকিম কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 1975 সালে। গোয়া দমন দিউ কবে সংযুক্ত হয়? 1961 সালে। আমি প্রধান প্রশ্নগুলো আলোচনা করলাম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে এখনও বলছি লিখে পাঠাও। আমাদের সময় অতিক্রান্ত। আমি লাইনে থাকব, তোমাদের প্রশ্নগুলো দেখব এবং পরবর্তী দিন আমি সেই প্রশ্নের উত্তর দেব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে লিখে পাঠাও। আজকের মতো এখানেই পড়ানো শেষ হলো। পরের প্রশ্ন, সিরিল র্যাডক্লিফ বিখ্যাত কেন? সিরিল র্যাডক্লিফ বিখ্যাত কেন? সিরিল র্যাডক্লিফ ছিলেন একজন আইনজীবী, ব্রিটিশ আইনজীবী। লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগের সময় যে সীমানা কমিশন গঠন করেছিলেন, র্যাডক্লিফ ছিলেন তার সভাপতি। সিরিল র্যাডক্লিফ অতি অল্প সময়ের মধ্যেই ভারত বিভাজনের মানচিত্র তৈরি করেছিলেন। তার নামানুসারে ভারত পাকিস্তান সীমান্ত র্যাডক্লিফ লাইন নামে পরিচিত হয়। দীর্ঘদিনে ব্রিটিশ উপনিবেশ ছিল ভারতবর্ষ আমরা জানি, এবং 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। যে আইনের উপর ভিত্তি করে ভারত স্বাধীন হয়েছিল তা ভারতীয় স্বাধীনতা আইন নামে পরিচিত। আমার পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কি? ব্রিটিশ পার্লামেন্টে 1947 সালের 4 জুলাই একটি আইন পাস হয় এবং ওই আইনটি 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন নামে পাস হয়। এই আইন অনুসারে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। এই আইনে বলা হয় ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হবে এবং বলা হয় পশ্চিম পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু প্রদেশ, বালুচিস্তান, পূর্ববঙ্গ ও আসামের কিছু অংশ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হবে।
পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন 1947 সালের এদেশের দেশীয় রাজ্যগুলি সম্পর্কে কি বলা হয়েছিল? আমি আবার বলছি প্রশ্নটা, ভারতীয় স্বাধীনতা আইনে দেশীয় রাজ্যগুলি সম্পর্কে কি বলা হয়েছিল? ভারতীয় স্বাধীনতা আইনে দেশীয় রাজ্যগুলি সম্পর্কে বলা হয় যে, ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে দেশীয় রাজ্যের সঙ্গে ব্রিটিশ সরকারের পূর্বে যে সমস্ত চুক্তিগুলি হয়েছিল সেই সমস্ত চুক্তিগুলির অবসান ঘটবে। তারপর এই দেশীয় রাজ্যগুলির শাসকেরা তাদের ইচ্ছা অনুসারে স্বাধীন থাকতে পারবে, অথবা ভারত বা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রে তার নিজের পছন্দ মতো রাষ্ট্রে যোগদান করতে পারবে। পরের প্রশ্ন, দেশীয় রাজ্য দপ্তর কেন গঠন করা হয়েছিল? 1947 খ্রিস্টাব্দের জুলাই মাসে কংগ্রেস দেশীয় রাজ্য দপ্তর গঠন করেছিল। কেন এই দপ্তর গঠন করেছিল? কারণ ভারত স্বাধীন হওয়ার পর যে যে সমস্যার সম্মুখীন হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল দেশীয় রাষ্ট্রগুলিকে ভারতভুক্তিকরণ। দেশীয় রাজ্যগুলিকে আইনসম্মতভাবে ভারত রাষ্ট্রের সঙ্গে অন্তর্ভুক্ত করা বা যুক্ত করার চেষ্টা করা। এছাড়া দেশীয় রাজ্যের রাজাদের ভাতা, খেতাব বা অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করাও ছিল এই দপ্তরের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি মনে রাখতে হবে, এই দপ্তরের মূল উদ্দেশ্য ছিল দেশীয় রাজ্যগুলিকে যে কোনোভাবে ভারতের অন্তর্ভুক্ত করা। এখনকার প্রশ্ন হলো, ভারতের লৌহ মানব কাকে ও কেন বলা হয়? আমরা সবাই জানি সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় এবং তার উপরই দেশীয় রাজ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন অসামান্য চারিত্রিক ও মানসিক দৃঢ় ব্যক্তি এবং তিনি দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্তিকরণের জন্য ভারতভুক্তির দলিলের মাধ্যমে দেশীয় রাজ্যগুলিকে স্বাক্ষরদানে বাধ্য করেন এবং যেখানে যেমন প্রয়োজন সেখানে কূটকৌশল বা কিছু সুযোগ সুবিধা দেন, অন্যথায় যুদ্ধনীতি অবলম্বন করে সেই রাজ্যটিকে ভারতভুক্তি করেন। এই কারণে তাকে ভারতের লৌহমানব বলা হয়। এবারে প্রশ্ন, ভারতভুক্তির দলিল বলতে কী বোঝো? ভারত স্বাধীন হওয়ার পর দেশীয় রাজ্যের সংখ্যা ছিল ছোট বড় মিলিয়ে 601টি। এই রাজ্যগুলিকে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত করার জন্য ভারতভুক্তির দলিল প্রস্তুত করা হয়। এটি ছিল নানা শর্তযুক্ত একটি চুক্তিপত্র যা তৈরি করেন সর্দার বল্লভভাই প্যাটেল। দেশীয় রাজ্যগুলি ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা লাভের বিনিময়ে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করা হয় বা করানো হয়। দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্ত হওয়ার পর ভারত একটি ঐক্যবদ্ধ শক্তিশালী দেশে পরিণত হয়। এই যে দলিলের মাধ্যমে দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করানো হয়, একেই বলা হয় ভারতভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। পরের প্রশ্ন, যে সমস্ত রাজ্যগুলিকে
ভুক্ত করার জন্য সবথেকে বেশি ভারত সরকারকে বেগ পেতে হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল কাশ্মীর এবং হায়দ্রাবাদ। এই কাশ্মীর প্রসঙ্গে প্রশ্নটি, কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে কোন পরিস্থিতিতে স্বাক্ষর করেন? উত্তর, ভারত যখন স্বাধীন হয় তখন কাশ্মীরের রাজা ছিল হরি সিং। হরি সিং ব্যক্তিগতভাবে তিনি কোনো ডোমিনিয়নে যোগ না দিয়ে স্বাধীন থাকতে চেয়েছিলেন। এই পরিস্থিতিতে পাক মদতপুষ্ট হানাদার বাহিনী ও সেনাদল 1947 সালের 22শে অক্টোবর কাশ্মীরে ঢুকে ব্যাপক হত্যা লুণ্ঠন চালায়। এ অবস্থায় হরি সিং ভারতের সাহায্য চেয়ে পাঠান। ভারত সরকার জানিয়ে দেয়, মহারাজা ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করলে তবেই তারা কাশ্মীরে সেনা পাঠাবে। তখন কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্ত দলিলে 26শে অক্টোবর 1947 সালে ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন। পরের প্রশ্ন, আজাদ কাশ্মীর কি? 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য। এই সময় হরি সিং পাকিস্তান বা ভারতে যোগ না দিয়ে স্বাধীন থাকতে চেয়েছিলেন, আগেই আমি বলেছি। এই অবস্থায় 22শে অক্টোবর পাকিস্তানের মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে। হরি সিং ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করার পর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের 2/3 উদ্ধার করলেও বাকি 1/3 পাকিস্তানের দখলে থাকে। এই অঞ্চলটির নাম দেওয়া হয় আজাদ কাশ্মীর। অর্থাৎ আজাদ কাশ্মীরে সেখানে পাকিস্তানের সমর্থনপুষ্ট সরকার প্রতিষ্ঠা করে এবং ভারতের অন্তর্গত কাশ্মীরে হানা অব্যাহত রাখে। এরপরের প্রশ্ন, লাইন অফ কন্ট্রোল বা এলওসি কি? এতক্ষণ আমরা যে কাশ্মীর সমস্যা নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করলাম, এর মধ্যেই এই প্রশ্নটা, লাইন অফ কন্ট্রোল কি? 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর কাশ্মীরের উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই পরিস্থিতিতে জাতিপুঞ্জের মধ্যস্থতায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষিত হয় এবং কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা চিহ্নিত করা হয়, যাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল বা এলওসি বা যুদ্ধবিরতি সীমারেখা। পরের প্রশ্ন, হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়? ভারতের নিরাপত্তা ও সংহতি রক্ষার জন্য এবং অন্যদিকে ভারতের নিরাপত্তার জন্য এবং বিশেষ করে রেল সড়ক যোগাযোগ প্রভৃতি বিচার করে হায়দ্রাবাদ রাজ্যটির ভারতভুক্তি অত্যন্ত জরুরি ছিল। যদিও হায়দ্রাবাদ প্রথম দিকে ভারতের অন্তর্ভুক্ত হতে চায়নি,
এবং সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগও পাঠিয়েছিল। শেষ পর্যন্ত ভারত কয়েকটি দাবি সংবলিত একটি চরমপত্র দেয় হায়দ্রাবাদকে। তা উপেক্ষিত হলে 1948 সালের 13ই সেপ্টেম্বর জেনারেল JN চৌধুরীর নেতৃত্বে সেখানে সেনাবাহিনী পাঠায়, যার নাম অপারেশন পোলো। শেষ পর্যন্ত 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ওসমান আলী ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করলে হায়দ্রাবাদ রাজ্যটি ভারতভুক্ত হয়। পরের প্রশ্ন, গোয়া কিভাবে ভারতভুক্ত হয়? 1947 খ্রিস্টাব্দের স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি ভারতে যোগদান করলেও ভারতের কিছু জায়গায় ফরাসি ও পর্তুগিজ উপনিবেশ ছিল। সেগুলিরও ভারতভুক্ত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় বা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী 1961 খ্রিস্টাব্দে গোয়া আক্রমণ করে এবং পরাজিত গোয়া ভারতভুক্তির চুক্তি স্বাক্ষরে বাধ্য হয়। পরের প্রশ্ন, কোন ঘটনা বিশ্ব ইতিহাসে বৃহত্তম গণপরিজন নামে পরিচিত? বা প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে বলা হয় তাহলে বলা যেতে পারে উদ্বাস্তু কারা? 1946 খ্রিস্টাব্দের বিভিন্ন জায়গায় ভারতের আমরা জানি সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে, যার পরিপ্রেক্ষিতে ভারত দ্বিখণ্ডিত হয় এবং স্বাধীনতা লাভ করে। এবং বাংলা দুভাগ হয়, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। পূর্ব বাংলাকে নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয়। দেশভাগের এই ঘটনা সাধারণ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। 1948 খ্রিস্টাব্দের দেশভাগ ও সীমানা নির্ধারিত হলে ভারতে মুসলিম ও পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা নিরাপত্তার অভাব বোধ করে। এই সময় দেশভাগের ফলে দাঙ্গা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক নির্যাতন প্রভৃতির শিকার হয়ে ভারত ও পাকিস্তানের বিপুল সংখ্যক মানুষ নিজেদের ভিটে মাটি ছেড়ে তারা ভারতে আশ্রয় গ্রহণে বাধ্য হয়। এই ঘটনা বিশ্ব ইতিহাসে বৃহত্তম গণপরিজন নামে পরিচিত। অবশ্য প্রশ্নটা আরেকভাবে ঘুরিয়ে আসে, কিভাবে উদ্বাস্তুর সমস্যা সৃষ্টি হয়েছিল। 1946 খ্রিস্টাব্দের সাম্প্রদায়িক হানাহানি, 1947 খ্রিস্টাব্দের দেশভাগ, নিরাপত্তার অভাব, সাম্প্রদায়িক নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্ষণ প্রভৃতির ঘটনা আতঙ্কে মানুষ বাস্তুহারা হয়, অর্থাৎ তারা বহু যুগ যুগান্তরের পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে আসতে বাধ্য হয়। এই কারণে ভারত ছেড়ে চলে যাওয়া মুসলমানরাও পাকিস্তানে এবং পাকিস্তান থেকে আসা হিন্দুরা ভারতে সহায় সম্বলহীন অবস্থায় আশ্রয় নেয়। এইভাবেই উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়।